প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি মহান রাব্বুল আলামিন তোমাদের সবাইকে ভালো রেখেছে। আজকে আমরা প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। এই প্রিপোজিশনের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। দেরি না করে চলো ক্লাস শুরু করি। আমাদের ক্লাসগুলো অনেক সুন্দরভাবে মেক করি আমরা তোমাদেরকে বোঝানোর ক্ষেত্রেই। আশা করি সাবস্ক্রাইব এবং লাইক, কমেন্ট, শেয়ার করে তোমাদের বন্ধুদেরকে জানাবে এবং নোটিফিকেশন বাটনটি অন করে রাখবে যাতে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা পেয়ে যাও। তো আমরা প্রথমেই আজকে প্রিপোজিশনের অন নিয়ে আলোচনা করছি। অন দিয়েই শুরু। তো আমরা কোনো কিছু জিনিস যদি কোনো কিছুর উপরে থাকে এবং সেটা যদি টাচে থাকে সেটাই হচ্ছে অন। প্রিপোজিশন অনেক জটিল একটা আলোচনা, আবার সহজ। যদি জটিল হিসেবে চিন্তা করি তাহলে জটিল, আর যদি জটিলভাবে না চিন্তা করি সহজভাবে চিন্তা করি তাহলে সহজ হয়ে যাবে। তবে অবশ্যই এগুলো বিষয়ে জানতে হবে, কারণ ডিফারেন্ট টাইপস অফ একই প্রিপোজিশন বিভিন্ন জায়গায় বসে। তো কোনটি কোনভাবে বসবে আমরা গ্রাজুয়ালি আলোচনা করব। তো প্রথমেই শুরু করছি যে কোনো কিছু যদি টাচে থাকে তাহলে অন, টাচে না থাকলে ওভার। কোনো একটা জিনিস কোনো কিছুর উপরে আছে, টাচে আছে, এই জন্য এটা অন, টাচে নাই এই জন্য এটা ওভার। এরপরে আমরা টু নিয়ে যদি আলোচনা করি, টু কোনো একটা জিনিস বা ব্যক্তি, বস্তু যেটাই হোক, কোনো একটা নির্দিষ্ট জায়গায় অবশ্যই গতিশীল যদি বোঝায় সেটাই হচ্ছে টু। এবং নির্দিষ্ট জায়গায় না যেয়ে কোনো একটা জায়গার দিকে যদি যায় সেটাই হচ্ছে টুয়ার্ড এবং টু, এই দুটাই হচ্ছে গতিশীল, বাট একটা একটা হচ্ছে নির্দিষ্ট জায়গায় আর একটা নির্দিষ্ট জায়গার দিকে। সো নির্দিষ্ট জায়গায় বলা যাবে না টুয়ার্ডের ক্ষেত্রে। এবং অন টু যদি বলি, টু হচ্ছে গতিশীল, অন উপরে, তাহলে উপর থেকে কোনো একটা বিষয় কোনো কিছুর উপরে যদি গতিশীল বোঝায় বা অবতীর্ণ, যেমন বিমানটা ল্যান্ড করে, আমরা কোনো কিসের উপরে ল্যান্ড করে, সো সেই ক্ষেত্রে এয়ারপোর্টে যে ল্যান্ড করে সেই ক্ষেত্রে আমরা এই বিমানটি যখন ল্যান্ড করে সেটাই বলবো অন টু। ওকে, সো অন টু হচ্ছে উপর থেকে কোনো বিষয়ের উপরে, অবশ্যই সেটা টাচে যখন থাকবে সেটার উপরেই বলছি আমরা অন টু। এবং ইন বলতে এই যে কার্সরটার দিকে দেখো, ইন বলতে কোনো কিছুর ভিতরে বুঝিয়েছি আমরা। এবং ভিতর থেকে গতিশীল মানে বাহির থেকে ভিতরে অথবা কোনো একটা বিষয় থেকে আরেকটা বিষয়ে রূপান্তর, সেটাই যদি হয় সেটাই ক্ষেত্রে আমরা ইনটু ব্যবহার করব। আশা করি ইনটু, অন টু এগুলোর মধ্যে একটু পার্থক্য বুঝবে। অন টু হচ্ছে উপর থেকে কোনো একটা বিষয়ের উপরে, আর ইনটু হচ্ছে বাইরে থেকে ভিতরে অথবা একটা বিষয় জিনিস থেকে আরেকটা জিনিসের রূপান্তর। আচ্ছা, থ্রু কোনো একটা জিনিসের ভিতর দিয়ে, মানে যেমন আমরা উদাহরণস্বরূপ যদি বলি যে ট্রেনটা টানেলের ভিতর দিয়ে, তাহলে থ্রু দ্য টানেল, এই থ্রু টানেল। ফ্রম একটা জিনিস একটা নির্দিষ্ট জায়গা থেকে বিচ্যুতি, একটা জায়গা থেকে যখন বোঝাবে সেক্ষেত্রে আমরা ফ্রম শব্দটা ব্যবহার করব, প্রিপোজিশনটা ব্যবহার করব। আউট অফ একটা জায়গার বাহিরে যদি কোনো কিছু বোঝায়, কোনো একটা নির্দিষ্ট জায়গার বাহিরে যদি বোঝায় সেটাই হচ্ছে আউট অফ। এবং নিচে আমরা দেখি আন্ডার, ডাউন। অন এবং ওভারের ঠিক বিপরীত হচ্ছে আন্ডার এবং ডাউন, যেটা টাচে থাকে। সো টাচে থাকবে বা ডাউন নিচে থাকবে সেটাই হচ্ছে আন্ডার। আচ্ছা, এরপরে আমরা দেখি এখানে ঠিক নিচে দেখবো আমরা এই যে বিটুইন শব্দটা আমরা দুই জিনিসের মধ্যে বা দুই ব্যক্তির মধ্যে ভাগ করে দেয়া বিষয়গুলোই হচ্ছে বিটুইন। এটা মূলত ভাগ করে দেওয়ার মধ্যে এবং এটা এই শব্দটার মধ্যে এটাও হচ্ছে ভাগ করে দেওয়ার মধ্যে, তবে এই দুটার মধ্যে পার্থক্য হচ্ছে বিটুইন দুইটা জিনিসের মধ্যে, এবং এমংটা হচ্ছে দুইয়ের অধিক, তিন অথবা ততোধিক, যেমন তিন, চার, পাঁচ, ছয় বা অনেক অগণিত হতে পারে, এগুলোর মধ্যে যদি ভাগ করা বোঝায় সেটাই হচ্ছে এমং। আর বিটুইনটা হচ্ছে দুইয়ের মধ্যে। আশা করি বুঝতে পেরেছো। অ্যাক্রসটা হচ্ছে এক কোনো কিছু এক পাশ থেকে আরেক পাশ, যেমন এটা নদী একটা দেখানো হয়েছে বা রাস্তা দেখানো হয়েছে, সেই রাস্তার এক পাশ থেকে আরেক পাশ, সেটাই হচ্ছে অ্যাক্রস। আর অ্যালং এটা হচ্ছে একটা নির্দিষ্ট জিনিসকে ফলো করতে সেটা বরাবর যদি কোনো কিছু যায় সেটাই হচ্ছে অ্যালং। আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছ। এরপরে আমরা যাই এখানে বিফোর, এই যে সবুজ একটা বৃত্ত লাল বৃত্তের সামনে আছে, সামনে, এই জন্য এটা আমরা এটাকে বলছি বিফোর। এবং এই সবুজ বৃত্তটা দেখি যে লাল বৃত্তের পিছনে আছে, এই জন্য এটা বিহাইন্ড। তাহলে বিফোর সামনে, বিহাইন্ডটা হচ্ছে পিছনে। আবার এখানে আমরা দেখি ইন, একটু আগে বললাম কোনো কিছুর ভিতরে কোনো কিছু থাকা সেটা হচ্ছে ইন, এবং সেটার সামনে যদি কোনো কিছু, কোনো একটা সার্কেলের ভিতরে সামনে হোক অথবা কারো সামনে হোক, সেটাই যদি বোঝাই সেটা হচ্ছে বিফোর। এবং এই যে অ্যাবভ শব্দটা আমরা এখানে অ্যাবভটা দেখিয়েছি, এই ওভার অ্যাবভ এটার মধ্যেও কিন্তু পার্থক্য আছে। এগুলো অ্যাবভটা উপরে, বাট অ্যাবভ একটা সার্টেন মার্জিন আছে সেটার উপরে, ওভারটা কিন্তু যে কোনো উপরে, কিন্তু
ওভারটা যে কোনো উপরে, বাট অ্যাবভ যখন বলবো আমরা কোনো একটা সার্টিন মার্জিন, যেমন বাচ্চাটা 80 মার্কের উপরে পেয়েছে, তাহলে 80টা হচ্ছে সার্টিন মার্জিন একটা, বা 90 মার্ক সার্টিন মার্জিন, সেটার উপরে যদি হয়ে থাকে তাহলে সেটাকে অ্যাবভ বলছি। ঠিক অ্যাবভের বিপরীতই হচ্ছে বিলো, যে ওই সার্টিন মার্জিনের নিচে, 80-র নিচে, সেটাই হচ্ছে বিলো। তো 80টা হচ্ছে সার্টিন মার্জিন, এটা 33 হতে পারে, 40 হতে পারে, 50 হতে পারে, বা একটা নির্দিষ্ট জিনিসের বা নির্দিষ্ট মার্জিনের নিচে যেটা বলবে সেটাই বিলো, আর নির্দিষ্ট মার্জিনের উপরে বোঝালে সেটা অ্যাবভ। আশা করি বুঝতে পেরেছো। আর কোনো জিনিস কোনো কিছুর পাশে যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা নেক্সট টু শব্দটা ব্যবহার করব, অথবা বিসাইড অথবা বাই। নেক্সট টু, বিসাইড এবং বাই এই শব্দগুলোর মিনিং একই, যে পাশে বোঝাতে ব্যবহার হয়। এই যে একটা মাউন্টেন এখানে দেখানো হয়েছে, এই মাউন্টেনে যদি উপরে উঠা বোঝায় তাহলে সেক্ষেত্রে আপ, সেক্ষেত্রে গাছে উপরে উঠা সেটাও আপ, বাট মাউন্টেন থেকে নিচে নামা বা গাছ থেকে নিচে নামা যদি বোঝায় সেটা আবার ডাউন। এখানে 3টা সার্কেল দেওয়া আছে, লাল, সবুজ, হলুদ, এবং এই 3টা সার্কেল একসাথে বোঝানো হয়েছে। কেউ যদি কোনো কিছু একসাথে কাজ করে থাকে সেক্ষেত্রে আমরা উইথ শব্দটা ব্যবহার করে থাকি, উইথ প্রিপোজিশন ব্যবহার করি। এবং এই যে একটা মার্জিন লাইন দেওয়া আছে, ওইখান থেকে ছেড়ে উপরের দিকে চলে যাওয়া, যেমন আমরা বিমানটা বলি আমরা টেক অফ করেছে, সো এই ক্ষেত্রে আমরা অফ ব্যবহার করি। এবং অন, অফ, আরেকটু হচ্ছে অন হচ্ছে কোনো কিছু জ্বালিয়ে দেওয়া, অফ মানে বন্ধ করে দেওয়া, সেক্ষেত্রেও কিন্তু ব্যবহার হয়। তো এইগুলো আমরা এই যে গ্র্যাজুয়ালি এখন আলোচনা করবো ইনশাল্লাহ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কারো যদি বুঝতে প্রবলেম হয় এই চার্টের মধ্যে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর পরবর্তী ক্লাসগুলো এনজয় করবে। দ্য বুক ইজ অন দ্য টেবল, এখানে কয়েকটা আমরা এক্সাম্পল দিয়েছি। দ্য বুক ইজ অন দ্য টেবল, কোথায় আছে? টেবিলের উপরে আছে, তাহলে অবশ্যই বুকটা টাচে আছে, এই জন্য অন। শি কেম আফটার লাঞ্চ, লাঞ্চের পরে, এই যে আফটার শব্দটা ব্যবহার করেছি। হি ওয়েন্ট টু স্কুল, একটু আগে বললাম স্কুলের দিকে যায়, মানে দিকে না যেয়ে স্কুলে যায়, এই জন্য টু। দে ফট ফর ফ্রিডম, কোনো কিছুর জন্য যদি বোঝাই তাহলে সেক্ষেত্রে ফর। ইন দিস সেন্টেন্স অন, আফটার, টু, ফর আর প্রিপোজিশন। এখন আমরা প্রিপোজিশন নিয়ে আলোচনা করছি এবং প্রিপোজিশনটাকে একটু ডেফিনিশন বা বিভিন্ন এক্সাম্পলের মাধ্যমে দেখব। তো এখানে আমরা বলছি আ প্রিপোজিশন ইজ আ ওয়ার্ড দ্যাট শোজ দ্য রিলেশনশিপ বিটুইন আ নাউন অর প্রোনাউন অ্যান্ড অ্যানাদার ওয়ার্ড ইন আ সেন্টেন্স। প্রিপোজিশনটা আসলে কি? একটা নাউন, আমরা এর আগে নাউন এবং প্রোনাউন নিয়ে আলোচনা করেছি। যারা যারা নাউন এবং প্রোনাউনের ক্লাসটি পাও নাই, ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিবে অবশ্যই। তাহলে নাউন এবং প্রোনাউন এর সামনে এই প্রিপোজিশন ব্যবহার হয়ে তার যে অন্যান্য শব্দ আছে বা সেন্টেন্স আছে সেটার সাথে একটা যে সম্পর্ক তৈরি করে দেয় সেটা হচ্ছে প্রিপোজিশন। অন্যভাবে আমরা যদি চিন্তা করি, ইট ইউজুয়ালি টেলস অ্যাবাউট প্লেস, টাইম, ডিরেকশন, ম্যানার, কজ, পজিশন অর রিলেশন। আচ্ছা, আরেকটু আমরা ক্লিয়ার হই। প্রিপোজিশন ইজ ইউজুয়ালি ফলোড বাই নাউন, প্রোনাউন অর নাউন ফ্রেজ। আর নাউন ফ্রেজটা কি? এটা আসলে বলে নাউনের সাথে কোনো কিছু ওয়ার্ড যুক্ত থেকে সেটা যদি যুক্ত হয় সেটা হচ্ছে নাউন ফ্রেজ। কল দ্য অবজেক্ট অফ দ্য প্রিপোজিশন, এই নাউন, প্রোনাউন অর নাউন ফ্রেজগুলোকে প্রিপোজিশনের অবজেক্ট বলা হয়। কিভাবে? আমরা একটা এক্সাম্পলের মধ্যে ক্লিয়ার হই। এক্সাম্পল এটা হচ্ছে দ্য ক্যাট ইজ আন্ডার দ্য চেয়ার, চেয়ারের নিচে কি আছে? বিড়ালটি আছে। তাহলে আন্ডার, এখানে দ্য চেয়ার হচ্ছে নাউন, আন্ডার হচ্ছে প্রিপোজিশন। এই আন্ডার দ্য চেয়ার, দ্য চেয়ার এটা হচ্ছে আন্ডারের একটা অবজেক্ট। এখানে দেখা যাচ্ছে আন্ডার প্রিপোজিশন, দ্য চেয়ার অবজেক্ট অফ দ্য প্রিপোজিশন, আন্ডার দ্য চেয়ার এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। আই থিঙ্ক বুঝতে পেরেছো। আমরা একটু ক্লাসিফিকেশনে যাব। আমরা এই ক্লাসিফিকেশনগুলো অনেক গভীরের আলোচনা, তারপর আমরা খুব একটা বিস্তারিত না দিয়েও আমরা এখানে কিন্তু একটু ডিপলি আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি তোমরা ক্লাসটি এনজয় করবে। তো প্রথমেই আমরা বলি preposition can be classified in different ways. The main classifications are, কিভাবে আমরা এটাকে ক্লাসিফাই করব, এখানে তিনটা প্রকার দেয়া আছে। according to structure, structure দিয়ে ভাগ করতে পারবো। according to function or meaning, অর্থগত অথবা ফাংশন দিয়ে মিনিং আমরা ভাগ করতে পারবো। according to uses, ব্যবহারের ক্ষেত্রে আমরা ভাগ করতে পারবো। তো প্রথমেই আমরা according to structure দেখছি। যেমন এখানে he lives in London, the pen is on the desk, she sat beside me, we arrived at noon। তো এগুলো অ্যাকর্ডিং টু স্ট্রাকচার হিসেবে এই যে যদি আমরা একটু দেখি তাহলে ইন, অন, বিসাইড, অ্যাট এগুলো হচ্ছে আমাদের সিম্পল প্রিপোজিশন। এগুলো আরো কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে এখানে এই সিম্পল প্রিপোজিশনগুলো। তাহলে আর সিম্পল প্রিপোজিশন কনসিস্ট অফ অনলি ওয়ান ওয়ার্ড, একটা শব্দ দিয়ে যে প্রিপোজিশনটা হয় সেগুলোকে আমরা বলছি সিম্পল প্রিপোজিশন। এরপরে দেখি she walked into the room,
দেখো একটু আগে আমরা আলোচনা ইন আলাদা শব্দ, টু আলাদা প্রিপোজিশন, ইন একটা প্রিপোজিশন, টু প্রিপোজিশন। নিচেরটা দ্বিতীয় এক্সাম্পলে যদি দেখি আমরা, দ্য ক্যাট জাম্পড অন টু দ্য রুফ, অন টু দ্য রুফ, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু অন টু গতিশীল বোঝাচ্ছে এবং অন একটা প্রিপোজিশন, টু একটা প্রিপোজিশন। সেক্ষেত্রে অন্য আমরা এই জাতীয় কয়েকটা শব্দ আছে যেগুলোকে আমরা একসাথে একটা প্রিপোজিশন অন্য কোনো শব্দের সাথে একত্রে যুক্ত হয়ে যদি থাকে সেটাকে কম্পাউন্ড প্রিপোজিশন বলছি আমরা। তাহলে একটি কম্পাউন্ড প্রিপোজিশনকে কি বলি? কম্পাউন্ড প্রিপোজিশন ইজ ফর্মড বাই জয়নিং টু ওয়ার্ডস, ইউজুয়ালি আ প্রিপোজিশন অ্যান্ড অ্যানাদার ওয়ার্ড। অবশ্যই একটা প্রিপোজিশন থাকবে এবং অন্য একটি শব্দ থাকবে। সো নেক্সটে আমরা যাচ্ছি আরেকটি এক্সাম্পলে, দ্য ম্যাচ ওয়াজ ক্যান্সেলড বিকজ অফ, এই দেখো বিকজ অফ রেইন, শি স্টুড ইন ফ্রন্ট অফ দ্য ক্লাস, হি সাকসিডেড ইন স্পাইট অফ ডিফিকাল্টিস, আই স্পোক অন বিহাফ অফ মাই টিম। এই যে অন বিহাফ অফ, ইন স্পাইট অফ, এই জাতীয় শব্দগুলোকে সাধারণত মানে এগুলো পুরোটাই একটা শব্দ এবং এই জাতীয় শব্দগুলোকে যেমন ইন দিয়ে আরেকটা শব্দের সাথে যুক্ত হয়ে আরেকটা প্রিপোজিশন যুক্ত হয়ে তারপরে একটা কিন্তু প্রিপোজিশন গঠন হয়েছে। এটা পুরোটাকেই মূলত একটা প্রিপোজিশনাল ফ্রেজ বলা হয়, যেটাকে আমরা বলছি ফ্রেজ প্রিপোজিশন। আর এই জাতীয় কয়েকটা শব্দ আছে এখানে, তোমাদের দেওয়া আছে, দেখে নিবে অবশ্যই পোস্ট করে এবং লিখে নিবে এগুলো। এটাকে ফ্রেজ প্রিপোজিশন বলা হয়। আ ফ্রেজ প্রিপোজিশন ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ফাংশন অ্যাজ আ সিঙ্গেল প্রিপোজিশন, পুরোটাকেই একটা সিঙ্গেল প্রিপোজিশন বলা হয়। Okay, we discussed matters concerning the project. Everyone came, including the, সো এই ইনক্লুডিং, কনসার্নিং, কনসিডারিং, পেন্ডিং, এই জাতীয় শব্দগুলো দেখো সবগুলোর সাথে আইএনজি যুক্ত হয়েছে। যখন এই জাতীয় শব্দগুলো আইএনজি যুক্ত হয় বা ভি3 হয়ে যায় সেগুলোকে আমরা পার্টিসিপল প্রিপোজিশন বলি। এই জাতীয় কয়েকটা শব্দ এখানে দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখে নিবে এগুলো। তো এই শব্দটাকে আমরা বলছি, এই জাতীয় শব্দগুলোকে বলা হচ্ছে পার্টিসিপল প্রিপোজিশন। এই পার্টিসিপল প্রিপোজিশন কোনগুলো? আ পার্টিসিপল প্রিপোজিশন ইজ ফর্মড ফ্রম আ প্রেজেন্ট অর পাস্ট পার্টিসিপল বাট ইট ওয়ার্কস অ্যাজ এ প্রিপোজিশন। এগুলো মূলত পার্টিসিপল, রিগার্ডিং, কনসার্নিং, কনসিডারিং, ইনক্লুডিং, এক্সক্লুডিং, ফলোইং, গিভেন, এগুলো প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল। এই শব্দগুলো মূলত প্রেজেন্ট পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপল এবং এগুলো প্রিপোজিশন আকারে ব্যবহার হয়, কারণ প্রিপোজিশনগুলো অন্য নাউন বা প্রোনাউনের সাথে একটা সম্পর্ক তৈরি করে দেয়। ওকে, নেক্সট ডে আমরা, দ্য ডগ ক্যাম আউট অফ দ্য হাউস, হি অ্যাপিয়ার্ড ফ্রম বিহাইন্ড, she took the letter from under, the sound came from within the room। এখানে দেখো আমরা আউট এবং অফ, আমাদের একটু খেয়াল করতে হবে, যখন একটা প্রিপোজিশন এবং অন্য একটি শব্দ একত্রে যুক্ত হয়ে আমরা প্রিপোজিশন আকারে ব্যবহার করছি তখন কিন্তু সেটা কম্পাউন্ড প্রিপোজিশন। আর যখন এই দুইটা আলাদা আলাদা প্রিপোজিশন যুক্ত হয়েছে আলাদা আলাদাভাবে, সেক্ষেত্রে এটাকে কিন্তু আমরা ডাবল প্রিপোজিশন বলছি। এই জাতীয় কয়েকটা শব্দ আরো দেয়া প্রিপোজিশন দেয়া আছে, তোমরা একটু দেখে নেবে। তো আর ডাবল প্রিপোজিশন ইজ মেড আপ অফ টু প্রিপোজিশনস ইউজ টুগেদার, একসাথেই ব্যবহার হবে কিন্তু। ওকে, সো আমরা এই সিম্পল যে একটা স্ট্রাকচার ছিল, অ্যাকর্ডিং টু স্ট্রাকচার প্রিপোজিশনগুলোকে ভাগ করলাম। এবার আমরা অ্যাকর্ডিং টু ফাংশন আর মিনিং এ যাচ্ছি। দেখো ফাংশন অনুযায়ী একটু আগে অন পড়লাম, তখন কিন্তু আমরা স্ট্রাকচার বেসড পড়েছি, এখন কিন্তু ফাংশনে যাচ্ছি। অন, ইন, বেসাইড, নিয়ার, এই জাতীয় শব্দগুলোকে আমরা বলছি কয়েকটি এই জাতীয় এক্সাম্পল দেওয়া আছে এবং এগুলোকে বলা হয় প্রিপোজিশন অফ প্লেস। কেন বলা হয়? দেখো যে টেবল একটা জায়গার কথা বলা হচ্ছে, ভিলেজ একটা জায়গার কথা বলা হচ্ছে, মানে কোনো একটা জায়গাকে নির্দেশ করছে বা লোকেশনকে নির্দেশ করছে বা পজিশনকে নির্দেশ করছে। These prepositions show the position or location of something. ওকে, এই জন্য এগুলাকে প্রিপোজিশনস অফ প্লেস বলা হয়। এরপরে দেখি আমরা এই যে উই উইল মিট অ্যাট 5 o'clock, শি ওয়াজ বোর্ন অন মানডে, হি কেম ইন জানুয়ারি, এই জাতীয় যেগুলো আমরা ও ক্লক, এই 5 o'clock, মানডে, জানুয়ারি 2015, 2 hours, এগুলো কিন্তু টাইম। এই জন্য এগুলাকে কি বলবো আমরা? প্রিপোজিশন অফ টাইম। এই জাতীয় কয়েকটা শব্দ এখানে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিবে। প্রিপোজিশনস অফ টাইম, দিস প্রিপোজিশন শো ওয়েন সামথিং হ্যাপেন্স। আশা করি বুঝতে পেরেছো। আমরা নেক্সট আরেকটা এক্সাম্পলে যাই। হি ওয়েন্ট টু স্কুল, দেখো এগুলো কিন্তু মুভমেন্ট বোঝাচ্ছে, স্কুলের মুভমেন্ট। শি ওয়াকড ইনটু দ্য রুম, দ্য বার্ড ফ্লু অ্যাক্রস দ্য রিভার, দে ran toward the gate। এই দেখো টু হচ্ছে স্কুলে, বাট টু ওয়ার্ডটা কিন্তু গেটের দিকে যাচ্ছে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে এটাকে কি বলবো আমরা?
আহ, অবশ্যই বুঝতে পেরেছো prepositions of direction or movement. These prepositions show movement from one place to another. আরেকটা প্রিপোজিশনে যদি যাই, হি ওয়াজ পানিশড ফর হিজ মিস্টেক, দ্য ম্যাচ ওয়াজ ক্যান্সেলড বিকজ অফ রেইন, শি ডাইড ফ্রম ইলনেস, হি সাকসিডেড থ্রু হার্ড ওয়ার্ক। সো এই যে ফর, বিকজ অফ, ফ্রম, থ্রু, আশা করি তোমরা বুঝতে পারছো যে এগুলো কোনো একটা কারণ বোঝাচ্ছে। সো এই জাতীয় আরো কয়েকটা শব্দ দেওয়া আছে, কারণ মানে হচ্ছে রিজন। তো প্রিপোজিশন অফ কজ, রিজন অর পারপোজ, এই ক্ষেত্রে আমরা এগুলোকে প্রিপোজিশন অফ কজ, রিজন অফ পারপোজ বলে থাকি। দিস প্রিপোজিশন শো ওয়াই সামথিং হ্যাপেন্স। আশা করি বুঝতে সমস্যা হচ্ছে না। এবং আহ, আরেকটি প্রিপোজিশন, এটি আমরা যদি এখানে দুই আছে, এটা তিন হবে। অ্যাকর্ডিং টু ইউজেস, এটা আমাদের টাইপিং মিস্টেকের ক্ষেত্রে হয়েছে। অ্যাকর্ডিং টু ইউজেস এর ক্ষেত্রে আমরা প্রিপোজিশন যে ভাগ করি, সেই একটা ছক দেওয়া আছে এখানে, আমরা একটু খেয়াল করি। কয়েকটি দেওয়া আছে, এগুলো আরো আছে, আমরা কয়েকটি দিয়েছি কারণ ক্লাসগুলো অনেক লং হয়ে যায়, তোমাদের দেখতে প্রবলেম হয়। আহ, তো সেই ক্ষেত্রে আমরা একটু শর্ট করেছি ভিডিওটি। পরবর্তীতে আমরা প্রিপোজিশনগুলো একটার সাথে আরেকটা কম্পারিজনগুলোকে, টাইমগুলোকে উল্লেখ করে, প্লেসগুলোকে উল্লেখ করে আমরা এই ক্লাসগুলো দিব, যাতে তোমাদের বুঝতে সহজ হয়। আশা করি আমাদের সাথে কানেক্টেড থাকবে এবং সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। তো প্রথমে আমরা দেখছি এখানে প্রিপোজিশন বিফোর আ নাউন। একটা নাউনের পূর্বে প্রিপোজিশনটা কিভাবে ব্যবহার হয়। মোস্ট প্রিপোজিশনস কাম বিফোর আ নাউন। অবশ্যই নাউনের পূর্বেই কিন্তু প্রিপোজিশনগুলো আসবে। আর সামটাইমস আমরা এই নাউনগুলোকে চেঞ্জ করে প্রোনাউন দিব অথবা নাউন ফ্রেজ দিব। ওকে, হি ইজ সিটিং অন দ্য চেয়ার, তাহলে দ্য চেয়ার নাউন। শি লিভস ইন দিল্লি, বাংলায় যেটাকে আমরা দিল্লি বলি, তাহলে এই দিল্লির সামনে দিল্লি একটা নাউন। হিয়ার অন কামস বিফোর দ্য চেয়ার অ্যান্ড ইন কামস বিফোর দিল্লি, এই জন্য এগুলোকে প্রিপোজিশন বিফোর আর নাউন বলি আমরা। প্রিপোজিশন বিফোর আ প্রোনাউন, প্রোনাউনগুলোর সামনে কি হয়, এই ঠিক এগুলোর চেঞ্জ করে দেয়া, মানে নাউনকে চেঞ্জ করে ইনস্টেড অফ নাউন আমরা কিন্তু প্রোনাউনটা ব্যবহার করে থাকি। তো আ প্রিপোজিশন মে কাম বিফোর আ প্রোনাউন, প্রোনাউনের সামনেও আসে। তবে এই ক্ষেত্রে কিছুটা আমরা ভুল করে থাকি, এই ভুলটা আমরা একটু কারেকশন করে নিব এক্সাম্পলের মাধ্যমে। This gift is for me. She sat beside me. I received a letter from him. After a preposition, we normally use the object form of a pronoun. প্রিপোজিশনের পরে অবশ্যই অবজেক্টগুলোকে গ্রহণ করতে হবে, আমরা সাবজেক্ট কিন্তু গ্রহণ করি না। যেমন আমরা কারেক্টলি একটু বলি, দিস ইজ ফর মি, এখানে কিন্তু দিস ইজ ফর আই বলা যাবে না। শি কেম উইথ হিম, শি কেম উইথ হিম, এখানে শি কেম উইথ হি কিন্তু বলা যাবে না, তাহলে কারণ আই এবং হি এগুলো হচ্ছে সাবজেক্ট ফর্ম, মি এবং হিম হচ্ছে এটা অবজেক্ট ফর্ম। আর আমরা কিন্তু প্রিপোজিশনের অবজেক্ট ফর্মটাকেই নেই, যদিও নাম থাকলে সেটাকে কিন্তু নাউন ব্যবহার করছি, সেটা কিন্তু নাউনের অবজেক্ট আছে, বাট এখানে কিন্তু নাউনটাই অবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে। প্রিপোজিশন বিফোর আ জেরান্ড, জেরান্ডের পূর্বেও কিন্তু প্রিপোজিশন হয়। A preposition can be followed by a gerund which is the ing, that means gerund মানে হচ্ছে ভার্বের সাথে ing form of a verb used as noun, নাউনের মতো আচরণ করে। gerund মানেই হচ্ছে ing এবং এই ing যুক্ত ভার্বটাকে আমরা নাউন হিসেবে যখন পাই সেটাই হচ্ছে gerund। যেমন he is fond of reading, she is interested in singing, they left without saying goodbye, I am tired of waiting। এই রিডিং, সিঙ্গিং, সেইং, ওয়েটিং অ্যাক্ট লাইক নাউন্স, নাউনের মতো আচরণ করে, এই জন্য জেনান এবং এই জেনানগুলোর সামনে কিন্তু প্রিপোজিশন ব্যবহার হয়েছে। প্রিপোজিশন অ্যাট দ্য এন্ড অফ আ সেন্টেন্স, যদিও এই জাতীয় শব্দগুলো সাধারণত প্রিপোজিশন কে হিসেবে গণ্য হয় না, তবে আমরা মডার্ন ইংলিশে এগুলোকে প্রিপোজিশন হিসেবেই গ্রহণ করেছি। হোয়াট আর ইউ লুকিং অ্যাট, হু আর ইউ টকিং টু, this is the book I told you about, that is the person I was waiting for। Actually এখানে যখন আমরা যাব what are you looking, what are you looking at, that means I am looking at কোনো একটা দিকে, কারণ এখানে নাউন আছে, এই জন্যই কিন্তু এইগুলোকে মূলত মডার্ন ইংলিশে প্রিপোজিশন হিসেবে ধরা হচ্ছে। কোশ্চেন করেছে, বাট এরপরে কোনো কিছু না থাকলেও এখানে কিন্তু এটাকে প্রিপোজিশন হিসেবে ব্যবহার করা হচ্ছে। হু আর ইউ টকিং অ্যাবাউট, দ্যাট মিনস ইউ আর টকিং অ্যাবাউট বা আই এম টকিং টু, কারোর সাথে বা কারো, এখানে কোনো একটা জিনিস নাউন বা প্রোনাউন কিন্তু উচ্চ আছে। সো সেক্ষেত্রে এই হু, হোয়াট, এইগুলোকে আমরা মডার্ন ইংলিশে প্রিপোজিশন হিসেবেই ধরছি, প্রিপোজিশন অ্যাট দ্য এন্ড অফ এ সেন্টেন্স। দিস ইজ দ্য বুক আই টোল্ড ইউ অ্যাবাউট, দ্যাট মিনস কি, এখানে যদি আমরা চিন্তা করি থাকি আই টোল্ড ইউ অ্যাবাউট দ্য বুক,
বা দিস বুক। ওকে, সো এই বুক কিন্তু এরপরে আমরা ধরতে পারবো। তাহলে এইভাবে কল্পনা করে দ্যাট ইজ দ্য পারসন আই ওয়াজ ওয়েটিং ফর, দ্যাট মিনস আই ওয়াজ ওয়েটিং ফর দ্য পারসন। ওকে, সো এইগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের প্রিপোজিশনগুলোকে, এই শব্দগুলোকে প্রিপোজিশন হিসেবে ব্যবহার করি। আর আমরা বারবার বলি যে সেন্টেন্সের ভিতরে না থাকলে সেটা কিন্তু পার্টস অফ স্পিচ বলা যাবে না। আর পার্টস অফ স্পিচ না মানে সেটা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব বা প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন কোনো কিছুই বলা যাবে না, সেটাকে নর্মালি ওয়ার্ড বলবো আমরা। This is common and acceptable in modern English, especially in natural speech. I think প্রিপোজিশনের যে আলোচনাটুকু ছিল তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি তারপরেও বুঝতে না পেরে থাকো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আমরা আরো ডিটেলস এগুলো ক্লাস নিয়ে আলোচনা করব। আর এখানে একটা এক্সারসাইজ দেওয়া হয়েছে, যে ক্লাস যতটুকু তোমরা ক্লাসটুকু পেলে এখান থেকে আশা করি এখানে কমেন্ট সেকশনে তোমরা এখানে ABCD বা এইভাবে গ্র্যাজুয়ালি অথবা পুরো ছকটার সাথে যেখানে যেই প্রিপোজিশনটা হবে সেটা ব্যবহার করে আমাদের কমেন্ট সেকশনে জানাবে। আই থিঙ্ক তোমরা ক্লাস এনজয় করেছো। সবারকে বলে দিই আমরা ক্লাসগুলো অনেক কষ্ট করে মেক করে থাকি, সেক্ষেত্রে সময় যায় তোমাদের শেখানোর উদ্দেশ্যেই কিন্তু ক্লাসগুলো বানানো। তো তোমাদের যেহেতু আমরা এতটুকু প্রোভাইড করছি, আশা করি সকলেই তোমরা আমাদের ক্লাসগুলোকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে তোমাদের বন্ধুদেরকে জানাবে এবং অনেকেই যেহেতু এইখান থেকে উপকৃত হবে। অবশ্যই সবাইকে রিকোয়েস্ট করব যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য, এবং যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে। আই থিঙ্ক ইউ এনজয়েড দ্য ক্লাস। ইফ ইউ এনজয়েড দ্য ক্লাস, প্লিজ লাইক, কমেন্ট ইউর থটস and share with your friends, and don't forget to subscribe to the channel and press the bell button to get the new videos earlier. Thank you for your support. আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।